দুর্নীতির অভিযোগে চাপের মুখে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। সামাজিক মাধ্যম এক্সে সরে দাঁড়ানোর ঘোষণা, নিজেকে নির্দোষ দাবি। ট্রাম্প জয়ী না হলে ভোট কারচুপি ও ঘুষের মামলায় সাজা নিশ্চিত ছিল, মন্তব্য সাবেক কৌঁসুলির। বাইডেন ও স্মিথকে পাগল আখ্যা নবনির্বাচিত প্রেসিডেন্টের। ছড়িয়ে পড়ার শঙ্কা, বাড়িঘর নিয়ে উৎকণ্ঠায় আশ্রয় কেন্দ্রে থাকা লাখো মানুষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। নানা নাটকীয়তার পর অবশেষে গ্রেফতার হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। বুধবার স্থানীয় সময় সকালে তাকে গ্রেফতার করেন তদন্তকারীরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে ইয়োল সমর্থকদের হাতাহাতি হয়। এদিকে গ্রেফতারের আগে ভিডিও বার্তায় উদ্বেগ প্রকাশ করে ইয়োল বলেন, তার বিরুদ্ধে তদন্তের এখতিয়ার নেই তদন্তকারী দল বা বিচার বিভাগের। মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। গ্রেফতারের পর আগেই ধারণ করা এক ভিডিও বার্তায় ইয়োল জানান, অনাকাঙ্ক্ষিত রক্তপাত এড়াতেই তদন্তকারী কর্মকর্তাদের সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইয়োল উদ্বেগ প্রকাশ করে বলেন, দক্ষিণ কোরিয়ার শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, তার বিরুদ্ধে তদন্তের এখতিয়ার তদন্তকারী দল বা বিচার বিভাগের নেই বলেও জানান অভিশংসিত প্রেসিডেন্ট। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। সমালোচনার মুখে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি, তবে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন টিউলিপ। তার পদত্যাগের পরই লেবার পার্টির এমা রেনল্ডসকে যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক সম্প্রতি দুর্নীতির একাধিক অভিযোগে পরিবারের সদস্যদের সঙ্গে তার নামও উঠে আসে। অবশেষে ব্যাপক সমালোচনার মুখে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার সরকারের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন টিউলিপ। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। আমরা আসলে পুরো কমিউনিটি এখন বিব্রতকর অবস্থার মধ্যে আছি। যদি টিউলিপ সিদ্দিক আগে রিজাইন করতেন তাহলে তো এত লেখালেখি হতো না আমাদের কমিউনিটিকে নিয়ে। আজকে তো পুরাটা কমিউনিটি বাংলাদেশ এবং বাংলাদেশকে নিয়ে তারা লিখলো। টিউলিপ লেবার পার্টির এমপি। লেবার পার্টি অনেক স্বচ্ছ পার্টি। লেবার পার্টি কারো উপরে যদি একটু 1% কোনো এলিগেশনের সত্যতা পায়, সাথে সাথে সাসপেন্ড করে। নিজেকে নির্দোষ দাবি করে টিউলিপ তার বিরুদ্ধে তদন্তকারী সংস্থা মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের একটি তদন্তের কথা উল্লেখ করেন। দাবি করেন সংস্থাটির উপদেষ্টা লরি ম্যাগনাস তার বিষয়টি পর্যালোচনা করার পর নিশ্চিত করেছেন যে তিনি মন্ত্রিত্বের নিয়ম লঙ্ঘন করেননি। তবে এই ঘটনায় তার রাজনৈতিক ক্যারিয়ারে টানপোড়েন দেখা দেবে বলে মনে করেন বিশ্লেষকরা। যতখানি তিনি আগে গেছেন ততখানি তিনি তার ধরাস, ততখানি তিনি পিছিয়ে গেছেন এই আজকের এইসব ঘটনাতে। ব্রিটিশ বাংলাদেশি যারা এখানে মেইন স্ট্রিম পলিটিক্স করছে বা অদূর ভবিষ্যতে পলিটিক্স করতে চায়, তাদের জন্য কিন্তু এটা একটা অশনি সংকেত। টিউলিপ পদত্যাগ করার পরে লেবার পার্টির এমপি এমা রেনল্ডসকে নতুন অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘ 14 বছর পর ক্ষমতায় আসা লেবার দল নতুন করে হোঁচট খেল টিউলিপ সিদ্দিকির পদত্যাগের মাধ্যমে। একই সাথে ব্রিটিশ মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের অগ্রযাত্রা কিছুটা থমকে গেল। এখন দেখার বিষয়, টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের জল কোথায় গিয়ে গড়ায়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত না হলে সাজা নিশ্চিত ছিল বলে জানিয়েছেন তার 2 ফৌজদারি মামলার সাবেক কৌঁসুলি জ্যাক স্মিথ। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ ও পর্ন তারকাকে ঘুষ দেওয়ার অপরাধ নবনির্বাচিত প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করতে যথেষ্ট বলে দাবি করেন স্মিথ। জবাবে জ্যাক স্মিথ ও জো বাইডেনকে পাগল অভিহিত করে কটাক্ষ করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের বাকি আর মাত্র কয়েকদিন। এর মধ্যেই আবার আলোচনায় উঠে এসেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের আগের ফৌজদারি মামলা। পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পকে শর্তহীন মুক্তি দেওয়া হয়, আর ক্যাপিটল হিলের মামলায় নির্বাচনে জয়ের পরেই নতুন প্রেসিডেন্টকে অব্যাহতি দেওয়া হয়। এসবের মধ্যেই পদত্যাগ করেন ট্রাম্পের 2 ফৌজদারি মামলার প্রধান কৌঁসুলি জ্যাক স্মিথ। স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্পের অপরাধ সম্বলিত 137 পৃষ্ঠার একটি চিঠি কংগ্রেসে পাঠান
পাঠান স্মিথ। প্রতিবেদনে স্মিথ ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব অভিযোগ ট্রাম্পকে সাজা দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত না হলে তার সাজা নিশ্চিত ছিল বলে মন্তব্য করেন স্মিথ। চিঠিতে ট্রাম্পের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, তিনি তার বিপক্ষের সাক্ষীদের আদালতে প্রমাণ দিতে বাধা দিতেন। এ কারণে ক্যাপিটাল হিলের মামলার বিচারিক কাজ তো দূরের কথা, মামলা দায়ের করতেই আইনজীবীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে বলে অভিযোগ করেন স্মিথ। আদালতে সাক্ষ্য দেওয়া ব্যক্তিদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প নানাভাবে হয়রানি করতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নবনির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় বলে স্মিথের চিঠিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। ক্রিয়ায় জ্যাক স্মিথকে পাগল মালিক বাইডেনের ব্যর্থ কৌশলী বলে কটাক্ষ করেন ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ মন্তব্যের পাশাপাশি নিজেকে আবারও নির্দোষ দাবি করেন তিনি। বলেন, জনগণ তার কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে বিবেচনা করে না বলেই তাকে আবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ব্রিফ করছেন দুদক সংস্কার কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। সরাসরি যাচ্ছি সেখানে। প্রস্তাব করেছি আমাদের একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ল, অর্থাৎ স্বার্থের দ্বন্দ্ব নিরসন এবং প্রতিরোধ আইন প্রণয়ন করতে হবে। এরপরে আমরা যে পরামর্শটা দিচ্ছি সেটা হচ্ছে যে বেনামি মালিকানার তথ্য প্রকাশ এবং রেজিস্টার সংক্রান্ত আইনি বাধ্যবাধকতা। আপনারা যারা ফলো করেছেন, সত্যিকারের সবচেয়ে বেশি আলোচিত যে দুর্নীতি, উচ্চ পর্যায়ের দুর্নীতি এবং বিশেষ করে ব্যাংকিং খাত সহ বিভিন্ন খাতে যেই অর্থ পাচার হয়েছে, তার কিন্তু অন্যতম মাধ্যম ছিল বেনামি কোম্পানি বা প্রতিষ্ঠানের মাধ্যমে। এই ধারাটি এটা সম্ভব হয়েছে এই কারণে যে বেনামি মালিকানার স্বচ্ছতা নাই বা চূড়ান্ত যে কোনো প্রতিষ্ঠানের চূড়ান্ত মালিকানা কে সেটা বের করা কঠিন হয় এবং সেটা প্রকাশের কোনো বাধ্যবাধকতা নেই। এই কারণে আমরা সুপারিশ করছি যে আমাদের বাংলাদেশে একটি বেনামি মালিকানার বা চূড়ান্ত মালিকানা, বেনামি এবং চূড়ান্ত মালিকানার স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে একটা আইন লাগবে এবং সেটির উপর ভিত্তি করে একটি রেজিস্টার থাকবে, তথ্য ভাণ্ডার, যেটি জনগণের জ্ঞাতার্থে প্রকাশিত থাকবে, যার ফলে এটা ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। এরপরে হচ্ছে যে আমাদের সকল সরকারি খাতে, বিশেষ করে বেশ কিছু প্রতিষ্ঠান যেমন থানা, রেজিস্ট্রার্স অফিস বা নিবন্ধন কার্যালয়, জাতীয় রাজস্ব বোর্ড, পাসপোর্ট অফিস, এই ধরনের স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার, এই ধরনের মৌলিক সেবামূলক খাতগুলো আছে, প্রতিটি খাতে আমাদের এন্ড টু এন্ড অটোমেশন করার আমরা প্রস্তাব সুপারিশ করেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সম্পূর্ণ সকল সেবামূলক খাতগুলোতে সেবা প্রদান প্রক্রিয়া এবং তার তথ্য ব্যবস্থাপনা প্রক্রিয়াতে অটোমেশন করতে হবে সম্পূর্ণভাবে, যার মাধ্যমে অনিয়ম, দুর্নীতি, অবৈধ লেনদেন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এরপর আমরা যে বিষয়টি বলেছি সেটা জাতিসংঘের যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশন আছে, সেই কনভেনশনের আওতায় আমাদের যে অঙ্গীকারগুলো আছে তার মধ্যে একটি খাত এখনো পর্যন্ত আমাদের অঙ্গীকার পূরণ হয় নাই, সেটা হচ্ছে ব্যক্তি মালিকানা, অর্থাৎ বেসরকারি খাতে ঘুষ লেনদেন যে অবৈধ, সেইটাকে এখনো পর্যন্ত আমরা আইনগতভাবে নিশ্চিত করতে পারি নাই বা নির্ধারণ করা যায়নি। সেই লক্ষ্যে একটা আইন প্রণয়নের কথা আমরা সুপারিশ করছি। এর বাইরে আরও দুইটি আন্তর্জাতিক উদ্যোগের সাথে আমাদের সংশ্লিষ্টতার কথা বলছি বাংলাদেশের। প্রথমটি হচ্ছে যে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড নামে একটি প্রক্রিয়া আছে, যার মাধ্যমে যে কোনো পৃথিবীর সব দেশের সব মানুষের ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল সেক্টরে যত লেনদেন আছে সেগুলো অটোমেটিক্যালি ইনস্ট্যান্টলি যে সমস্ত রেগুলেটরি আছে সংশ্লিষ্ট দেশে তাদের কাছে ভিজিবল বা অ্যাক্সেসেবল হবে। এই প্রক্রিয়ার মধ্যে পৃথিবীর 122টি দেশ অন্তর্ভুক্ত হয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশ সেটি হয় নাই। আমরা চাই বাংলাদেশ জন্য CRS বা কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড এর আওতাভুক্ত হয়, সদস্য রাষ্ট্র হয়। এরপরে আরেকটি উদ্যোগের কথা আমরা বলছি, সেটা হচ্ছে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ, অর্থাৎ উন্মুক্ত সরকার ব্যবস্থা। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং জাতীয়ভাবে সরকারি খাতে সকল তথ্য, সকল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পেছনে তথ্য সবকিছু উন্মুক্তভাবে প্রকাশিত হবে জনগণের জ্ঞাতার্থে, এবং সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই তথ্য প্রকাশের যেই প্রক্রিয়া সেটাকে সমৃদ্ধতর করা এবং শুধুমাত্র জাতীয় স্বভাবে নয়, স্থানীয় সরকার সহ বিভিন্ন এমনকি বেসরকারি সংস্থা অংশগ্রহণে এই তথ্য প্রকাশ প্রক্রিয়াকে উন্মুক্ততর করার একটা আন্তর্জাতিক
ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ব্রিফ করছিলেন দুদক সংস্কার কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের কর্মীদের ভিসা দেওয়ার বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব। এখন থেকে যেসব ভারতীয় সৌদিতে যেতে চান তাদের পেশা ও শিক্ষাগত যোগ্যতা প্রমাণে প্রাক যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। আগামী 14 জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। সৌদিতে অবস্থিত ভারতীয় মিশনের বরাতে বিষয়টি জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপের বিষয়টি 6 মাস আগে প্রস্তাব করা হয়। সৌদি মূলত ভারতীয়দের সংখ্যা কমাতে চায়। কারণ হিসেবে বলা হয়, পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্রের অভাবে দেশটি থেকে যেসব কর্মী যান তারা ততটা প্রশিক্ষিত থাকেন না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সৌদিতে সর্বোচ্চ প্রবাসী কর্মী আছে বাংলাদেশের। দ্বিতীয় অবস্থানেই ভারত। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্নীতির অভিযোগে চাপের মুখে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। সামাজিক মাধ্যম এক্সে সরে দাঁড়ানোর ঘোষণা, নিজেকে নির্দোষ দাবি। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।